আমি রুদ্র। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাক পণ্ডিত। বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর কলমে রার বাংলার নিখুঁত চিত্র যেভাবে ফুটে উঠেছে তা আমরা আর কারো লেখায় পাইনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম বীরভূমের লাভপুর গ্রামে 1898 সালের 23শে জুলাই। চৈতালি ঘূর্ণি তার প্রথম উপন্যাস। ওই বইটি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। এছাড়া তার খুব বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে গণদেবতা, কালিন্দী, দুই পুরুষ, ধাত্রীদেবতা ইত্যাদি অসংখ্য উপন্যাস তিনি রচনা করেছেন। বিশেষত রবীন্দ্র পুরস্কার 1955 সালে, 1956 সালে তিনি আকাদেমি পুরস্কার পান এবং 1967 সালে তিনি জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার পান। এর 4 বছর পর 1971 সালের 14ই সেপ্টেম্বর তিনি আমাদের ছেড়ে চিরকালের মতো চলে যান। তার লেখা গল্প কাক পণ্ডিত। কালো লম্বা মানুষটি ঘোর কালো, গলায় পৈতা আছে বলিয়া বোঝা যায় ব্রাহ্মণ। নাম যতীন চাটুর্যে, পাঠশালার পণ্ডিত। লোকে বলে কাক পণ্ডিত। শুধু কালো বলিয়াই নয়, আরও কথা আছে ইহার মধ্যে। ছোট্ট একখানি চাষির গ্রামের পাঠশালা ওই যতীনই আসিয়া স্থাপন করিয়াছে। মূল জীবিকা ব্রাহ্মণহীন চাষির গ্রামে গ্রাম দেবতার পূজা করা, ঘরে ঘরে ষষ্ঠী পূজা, লক্ষ্মী পূজা করা, মাঠে আঁক মাড়াইয়ের সময় শাল পুজো করা। যতীনকে এই জন্য লোকে প্রকাশ্যে বলে যতীন ঠাকুর। বুদ্ধিমান যতীন অতঃপর ভাবিয়া চিন্তিয়া পাঠশালা খুলিয়া বসিল। জমিদারের কাছারিতে পাঠশালা বসে। কয়েক বৎসরই পাঠশালা হইয়াছে, কিন্তু আজ পর্যন্ত পাঠশালার একটি ছাত্রও বৃত্তি পায় নাই। সেটা যতীনের অক্ষমতা নয়, সে ভালো ছেলে তৈরি করিলেই পাশের গ্রামের পাঠশালায় পণ্ডিতেরা জামা কাপড়, বই, টাকার লোভ দেখাইয়া ছেলেটিকে ভাঙাইয়া লইয়া যায়। এমন কয়েকটি ছেলের জন্য অন্য পাঠশালায় বৃত্তি তারা নিচ্ছে। তাই তার কালো চেহারার সঙ্গে মানাইয়া লোকে গোপনে তাহাকে বলে কাক পণ্ডিত। অর্থাৎ কাকের মতোই সে কোকিলের ছানা মানুষ করে। একদা সে ছানা বড় হইয়া অন্যত্র গিয়া কুহু কুহু করিয়া গান গাহিয়া চারিদিকে মাতাইয়া দেয়। লোকে তারিফ করে। পূজা এবং পড়ানো একই সঙ্গে চলে যতীন চাটুর্যের। সকালে পূজা না হইলে দেবসেবায় ত্রুটি হয়, আবার পাঠশালায় সেও সকালে না বসাইলে হয় নয়। যতীন অতি সুকৌশলে দুই কাজ সারিয়া যায়। পাঠশালা বসাইয়া সে অপেক্ষা করিতে থাকে। বাকি সব করে রব, এরপরেই বসে তাহার পাঠশালা। এবং যেই দেখে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, অমনি যতীন তেলের বাটি লইয়া বসে। পাঠশালাতে বসিয়া তেল মাখাও চলে, আর ছেলে পড়ানোও চলে। তারপর বলে, গ্রহণ করো সব, স্লেট গ্রহণ করো এইবার। যতীন সাধু ভাষায় কথা বলে। ছেলেরা স্লেট গ্রহণ করিলে বলে, আপন আপন পাঠগুলি যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লিখে রাখো, অবগাহন করে আছি। আচ্ছা ভোলা, অবগাহন শব্দের অর্থ কী বলো তো? আগে এমনি করে ডুব দেওয়া। ভোলা কান দুইটি আঙুল দিয়া বন্ধ করিয়া বায়ু সরোবরেই ডুব দেয়। যতীন ধাঁ করিয়া স্নান সারিয়া আসে। জমিদারের কাছারিতেই পাঠশালা বসে। কাছারির প্রাঙ্গণে কয়েকটি জবা, আকন্দ ও কলকে ফুলের গাছ, গোটা দুই বেলের গাছও আছে। কাপড় ছাড়িয়া যতীন কয়েকটা ফুল তুলিয়া লয়,
অতঃপর বিল্বপত্র চয়ন করিবার পূর্বে কপালে হাত ঠেকাইয়া অদৃশ্য বৃক্ষ বিহারীকে প্রণাম করিয়া তবে বিল্বপত্রে চয়ন করে। তারপরেই হয় টিফিনের ছুটি। সে বিল্ববিলাসিনীর ঘরে ঢুকিয়া প্রথমে ভাঙা কাঁসরটা ঢং ঢং শব্দে বাজাইয়া দেয়। ছেলেরা অমনি ছুটি পাইয়া কলরব করিতে করিতে বাড়ি ছুটে। যতীন পণ্ডিতের উপদেশ দেওয়া আছে, গুড় সহযোগে মুড়ি অথবা যার পিতামাতা যা দেবেন সন্তুষ্ট চিত্তে প্রসন্ন মনে তাই ভক্ষণ করবে। অতঃপর পিতার গাভী দোহনের সময় গোবৎসটিকে ধৃত করিয়া পিতাকে সাহায্য করবে। গাভী দোহনের পর আবার পাঠশালায় আগমন করবে। বুঝেছ? ছাত্রদের পিতার গাভী দোহনের হইতে পণ্ডিতের পূজা শেষ হয়ে যায়। শুধু ওই পূজাই শেষ হয় না, যতীনের উদর পূজাও শেষ হইয়া যায়। কাছারির বারান্দায় ছেঁড়া মোড়ায় বসিয়া তামাক টানিতে টানিতে সে ছাত্রদের জন্য অপেক্ষা করে। এদিকে মণিমণ্ডলের ভগিনী ফুরি বিল্ববাসিনীর পূজার প্রদীপ ও ধূপ দেয়। এটি জমিদারের বন্দোবস্ত। মণিমণ্ডল ইহার জন্য জমি ভোগ করে। ফুরি বলে, ঠাকুর আস্থা থেকে মন্তর বলতে বলতে আসে, তা পাঠশালার কাঁসর শুনে আমি প্রদীপ জ্বালিয়ে এই ধূপের আগুন নিয়ে আস্তে আস্তে দেখি ঠাকুরের পূজা শেষ হয়ে গিয়েছে। ফুরি একদিন যতীনকে একথা বলেছিল। যতীন গম্ভীরভাবে তাহাকে সাবধান করিয়া দিয়াছিল, ঈদৃশী বাক্য আর কখনো তুমি উচ্চারণ করো না, বুঝেছ? ফুরি হাসিয়া সাড়া হইয়াছিল, হে ঈদৃশী বাক্য কী গো? ঈদৃশী বাক্য? হি হি হি। ঈদৃশী বাক্য কথাটি তাহার বড়ই কৌতুককর মনে হয়েছিল। ফুরি আড়ালে যতীনের নাম দিয়াছে ঈদৃশ বাক্য। যাক সে কথা। টিফিনের পর যতীন পাঠশালা লইয়া বসে। এইবারে পুরা 3টি ঘণ্টা পড়াইয়া ছেলেদের ছাড়িয়া দেয়। পাঠশালায় বড় ছেলেরা এই সময়টার নাম দিয়াছে কালবৈশাখী। বলে কালবৈশাখীর ঝড় আসছে। যতীন নিজেও সে সময় ঘর্মাক্ত হইয়া পড়ে। আফসোস করিয়া বলে, খদ্যোত কখনো গগন গাত্রে আরোহণ করিতে পারে না, বৃথা চেষ্টা আমার। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, পড়িলে ভেড়ার শৃঙ্গে ভাঙে রে হীরার ধার। বলিয়াই ভ্রুকুঞ্চিত করিয়া গবেষণায় নিযুক্ত হয়। ওই ভেড়া শব্দটি অত্যন্ত দুষ্ট প্রয়োগ হইয়াছে। মেষ বলিলে ক্ষতি কী ছিল? গুরুচণ্ডালী দোষ অমার্জনীয়। অতঃপর সে ভেড়ার শৃঙ্গ না বলিয়া মেষের শৃঙ্গই বলে। সেদিন বিল্ববাসিনীর পূজা শেষ করিয়া মুড়ি এবং গুড় ভোজনান্তে এই হুঁকাটি হাতে পাঠশালায় আসিয়া যতীন দেখিল জমিদারের গোমস্তা ও নন্দী আসিয়াছে। সে তাড়াতাড়ি গোমস্তাকে আহ্বান করিয়া বলিল, আসুন আসুন আসুন, এই আপনাদের সব মঙ্গল, শুভ সংবাদ তো সব। যেন কাছারিটি তাহারই নিজের বাড়ি। গোমস্তা বলিল, হ্যাঁ সব মঙ্গল। তারপর আপনার যে কাজ এসেছে সেই জন্যই এসেছি। কলকেটি গোমস্তার দিকে নাবাইয়া দিয়া বলিল, কি কর্ম ব্যক্ত করুন। পোঁটলা হইতে ছোট হুঁকাটি বাহির করিয়া গোমস্তা বলিল, বাবু আসছেন। যতীন বললেন, আহো ভাগ্য, সুসংবাদ, সুপ্রভাত হয়েছে অদ্য। গ্রামের সৌভাগ্যের উদয় হয়েছে। জমিদার ভূস্বামী রাজা। গোমস্তা বাধা দিয়া বলিল, নতুবা জমিদারের আরও অনেক নাম আছে, সে বলিতে পারিত। গোমস্তা বাধা দিয়া বলিল, বিল্ববাসিনীর পূজা যখন নেন তখনকার কথা মনে আছে তো? বাবু এলে পাকশাক এখানে আপনাকেই করতে হবে। অবশ্য বাবু নিশ্চয়ই বকশিস দেবেন। যতীন বলিল, অবশ্য অবশ্য, কর্তব্য কর্ম অবশ্য করণীয়, অবশ্য আমি চালিত করে নেব। এইটুকু একটু ইতিহাস আছে।
যতীন এই গ্রামের বাসিন্দা নয়। সে এই গ্রামে পূর্বে একঘর একমাত্র ব্রাহ্মণ ছিল। তাহারাই বিল্ববাসিনীর পূজা করিত এবং তাহার জন্য জমিদার প্রদত্ত জমি ভোগ করিত। কিন্তু কিছুদিন পূর্বে সে ব্রাহ্মণ বংশটি নির্বংশ হইয়া গিয়াছে। যতীন এ গ্রামে পাঠশালা করিত। সে এই পূজার কাজের প্রার্থী হইয়া আবেদন করিল। তখন কথা হয়, তাহাকে এই গ্রামে বাস করিতে হইবে, গ্রামের সকলের পৌরোহিত্যও করিতে হইবে এবং জমিদার অথবা তাহার কোনো বিশিষ্ট প্রতিনিধি আসিলে তাহার পাচকের কাজ করিতে হইবে। যতীন তাহাই স্বীকার করিয়া লইয়া কাজ গ্রহণ করিয়াছে। বিনিময়ে জমিদার প্রদত্ত এই নিষ্কর 8 বিঘা জমি সে পাইয়াছে। কাজ লইয়া পাঠশালা করিতে প্রায় বড় অসুবিধা হয়। গ্রামে কোনো ক্রিয়াকর্ম থাকিলে সেদিন আর পাঠশালা করা হয় না, অথবা পাঠশালা সারিয়া সেই কর্ম সারিতে গেলে বেলা 3টা পর্যন্ত অনাহারে থাকিতে হয় এবং গৃহস্থের তিরস্কার সহ্য করিতে হয়। কিন্তু তবু যতীন পাঠশালাটি ছাড়ে নাই। নানা কৌশলে সুবিধা অসুবিধার একটা সময় সে করিয়া ফেলিয়াছে। গোমস্তা বলিল, হ্যাঁ, সেই জন্যেই বাবু এই রাঁধুনি বামুন সঙ্গে আনবেন না। যতীন একটু মাথা চুলকাইয়া বলিল, দেখুন, একটি অসুবিধা হবে বলে অনুমান করছি। হুজুর হলেন শহর নিবাসী, 10 ঘটিকার সময় আহার করা অভ্যাস। কিন্তু আবার বিবেচনা করুন, এই বিল্ববাসিনীর পূজার্চনা, তৎপর পাঠশালার কর্ম। ধমক দিয়া গোমস্তা বলিল, পাঠশালা এখন বন্ধ করে দেন, আর বাবু এলে পাঠশালা করবেনই বা কোথায়? কাছারিতে তো এখন পাঠশালা করা যাবে না। যতীন বলিল, কিন্তু মায়ের পূজা তো। গোমস্তা বলিল, সে তো 9টার মধ্যে হয়ে যাবে। 9টায় রান্না চড়ালে 12টার মধ্যে রান্না শেষ হবে। বাবু আমাদের এই 12টার এদিকে খান না। যতীন খুশি হইয়া বলিল, অবশ্য অবশ্য, দ্বাদশ ঘটিকা হলো ঠিক মধ্যাহ্ন ভোজন মধ্যাহ্নেই কর্তব্য। হুজুর আমাদের মহৎ ব্যক্তি। হ্যাঁ, কাল হতে পাঠশালা আপনি ছুটি দিয়ে দেন। কাছারিতে কলি ফেরাতে হবে, পরিষ্কার করাতে হবে। তারপর এই নগদিকে সম্বোধন করে বলিল, কাঠ কেটে চেলা করে রাখ, একটা বড় দেখে ডাল আর কতগুলো কাঠ কেটে নিয়ে আয় যা। যতীন বলিল, হ্যাঁ বৎস, শাখাটি যেন বেশ শক্ত হয় এবং শুষ্ক হয়। ভিজা কাষ্ঠ হলে এই ধোঁয়া হয়ে এই রন্ধনে বিলম্ব হবে। শাখাটি অবশ্যই উত্তম হতে হবে, এরপর দাহ্য কাষ্ঠ আর হয় না। নন্দী বলিল, কার গাছের ডাল নেব? বিরক্ত হইয়া গোমস্ত বলিল, যার পারিস তারই নিবি। তাই তেঁতুল ডালই একটা যে গাছ কেটে নিয়ে আয় না। যতীন জোর হাত করিয়া বলিল, এই সঙ্গে কয়েকটি এই বংশখণ্ড ছেদনের আদেশও হোক হুজুর। গোমস্তা বলিল, আপনার মশাই কোনো সময়ের জ্ঞান আছে? কেন, বংশখণ্ড দিয়ে কি করবেন? ঘর তো ছাওয়াই আছে। যতীন বলিল, আগে এই তোরণ নির্মাণ করিব। হুজুর যেদিন পদার্পণ করবেন সেদিন এই পত্রপুষ্প দিয়ে সুসজ্জিত করব। গোমস্তা বলিল, তাই দিস, গোটা 8 বাঁশ কেটে ঠাকুরকে দিস। ছাত্ররা তখন সব আসিয়া গিয়াছে। তাহারা শুনিতে শুনিতে খুশি হইয়া উঠিল। ছুটি, কালবৈশাখীর হাত হতে অব্যাহতি পাওয়া যাবে। যতীন এইবার ছেঁড়া মোড়াটিতে বসিয়া আরম্ভ করিল, ছকু, তুমি ভূস্বামী বানান বলো তো। ছকু নির্ভুল উত্তর দিল, হরিচরণ, ভূস্বামী শব্দের অর্থ কী? হরিচরণ বলিতে পারিল না। হরিচরণের পরে একে একে সকল ছাত্রকে প্রশ্ন করা হইল,
কিন্তু কেহই উত্তর দিতে পারিল না। তখন যতীন বলিল, মণিরাম, তুমি এ প্রশ্নের উত্তর প্রদান করতে পারো। শীর্ণকায় টলটলে মুখ মণিরাম গলায় এক বোঝা মাদুলি নিয়ে উঠিয়া দাঁড়াইল। আগে ভূস্বামী মানে রাজা জমিদার। যতীন খুশি হইয়া বলিল, আমার নিকট আগমন করো। মণিরাম তাহার নিকট আসিল। যতীন তাহার শীর্ণ দেহে হাত বুলাইয়া বলিল, উত্তম, যথার্থ উত্তর প্রদান করেছ। তারপর সে ছেলেদের জমিদার কে এবং কি বুঝাইতে আরম্ভ করিল। ছেলেরা কালবশিকীর হাত এড়াইয়া জমিদারের দীর্ঘ জীবন কামনা করিতেছিল। বক্তৃতা শেষে যতীন বলিল, আগামীকাল হতে এই বিল্লবাসিনী মায়ের প্রাঙ্গণে ওই বৃক্ষ ছায়াতে পাঠশালা চালিত হইবে এবং প্রাতঃকালের পরিবর্তে অপরাহ্ন 2 ঘটিকা হতে 5 ঘটিকা পর্যন্ত হবে। ছেলেরা পাংশু মুখে উহার মুখের দিকে চাহিয়া রহিল। যতীন আবার বলিল, হৃদয়ঙ্গম হয়েছে সব? সকলে ঘাড় নাড়াইয়া জানাইল, হইয়াছে। মণিরাম ছেলেটি মৃদুস্বরে বলিল, আমাকে তাহলে কখন পড়াবেন? মণিরামকে যতীন পৃথকভাবে পড়াইয়া থাকে। সেই সময়টা ওই 2 ঘটিকা হইতে 4 ঘটিকা পর্যন্ত নির্দিষ্ট আছে। যতীন একটু চিন্তা করিয়া বলিল, তুমি বৎস প্রত্যুষে আমার গৃহে আগমন করিবে। 6 ঘটিকা হইতে 8 ঘটিকা পর্যন্ত তোমাকে পাঠাভ্যাস করিয়ে দেব। ছেলেটিও খুশি হইয়া চলিয়া গেল। জমিদার বাবুটি এ যুগের মানুষ এবং শিক্ষিত ব্যক্তি। তবুও তরুণদ্বার দিহা প্রবেশ করিতে তিনি ঈষৎ পুলকিত না হইয়া পারিলেন না। আবার কাছারিতে গিয়া একখানি টিনের চেয়ারে বসিতেই কতকগুলো ছেলে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। তারপর তারা সারি দিয়া দাঁড়াইয়া কাছারির দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া সুর করিয়া আরম্ভ করিল, বারবার প্রণিপাত চরণে তোমার, হে মহত মহিয়ান করুণা অপার, প্রজার পালনে তুমি রামেরও সমান, বিদ্যার সাগর তুমি জ্ঞানী গুণবান। এবার জমিদার বাবুটি হাসিয়া বলিলেন, বেশ বেশ, কে শেখালে এসব তোমাদের? যতীন আসিয়া হেঁট হইয়া নমস্কার করিয়া বলিল, আগে অধম হুজুরের আশ্রিত ব্যক্তি। বিশাল মহীরুহে কত পশু পক্ষী কীট পতঙ্গ আশ্রয় গ্রহণ করে। বৃক্ষ সকলকে জ্ঞান করে না, অধীনও তদনুরূপ একটি কীট পতঙ্গ। গোমস্তা মুচকি হাসিয়া বলিল, উনি হলেন যতীন ঠাকুর। এই বিল্লবাসিনী মায়ের পূজা করেন আর পাঠশালায় পণ্ডিতি করেন। জমিদারবাবু নমস্কার করিয়া বলিলেন, বেশ বেশ, আপনি তাহলে পণ্ডিত মশাই? বাহ, আপনার কথাগুলো বড় চমৎকার, সুন্দর, শুদ্ধ। বাহ, বেশ। পণ্ডিত সম্বোধন এবং এমন অজস্র প্রশংসা বাক্যে যতীন যাহাকে বলে পরম পুলকিত তাই হইয়া উঠিল। পুলকের আতিশয্যে তাহার চোখ দুইটি ছলছল করিয়া উঠিল। সে হাত জোর করিয়া বলিল, হুজুর মহৎ, অধীন ক্ষুদ্র, কিন্তু হুজুর বিবেচনা করে দেখুন, আমি ব্রাহ্মণ, শিক্ষকতা আমার কর্ম। হুজুর, আমি যদি অশুদ্ধ ভাষায় কথোপকথন করি কিংবা ব্যাকরণদুষ্ট শব্দ প্রয়োগ করি, তবে আমার ছাত্রেরা কীরূপে শুদ্ধ এবং সাধু ভাষায় জ্ঞান লাভ করবে? যদি কেউ স্বর্ণালঙ্কারের পরিবর্তে অহরহ পিত্তলের অলঙ্কারকে ব্যবহার করে, তবে পিত্তলকেই সে স্বর্ণ বলে জ্ঞান করে। গোমস্তা ব্যস্ত হইয়া উঠিলেন। সে বলিল, যান যান, এখন যান, ওই রান্না চড়িয়ে দেন গিয়ে। যতীন বলিল, হ্যাঁ, এই যে আমি প্রস্তুত। অবিলম্বেই রন্ধন সমাপ্ত করে আপনাদের ডেকে নেব, কোনো চিন্তা নাই।
জমিদার বলিলেন, আপনি রান্না করবেন নাকি? হ্যাঁ হুজুর, হুজুরের আশ্রিত আমি, তদুপরি মহাভাগ্য আমার, নতুবা আমার হস্তের রন্ধনে হুজুরের সেবা হবে কেন? বলিয়া সে একখানি দরখাস্ত হুজুরের হাতে দিল। দরখাস্তখানি পড়িবার পূর্বেই সেখানের দিকে দৃষ্টি ফিরাইয়া জমিদার মুগ্ধ হইয়া গেলেন। হাতের লেখাটি অতি সুন্দর। প্রথম দৃষ্টিতে ছাপা লেখা বলিয়াই ভ্রম হয়। সপ্রশংস দৃষ্টিতে যতীনের দিকে চাহিয়া তিনি বলিলেন, আপনার লেখা? বাহ, এ অতি সুন্দর লেখা। এত সুন্দর লেখা আমি কখনো দেখিনি। যতীন আবার আরম্ভ করিল, হুজুর, হস্তলিপি সুন্দর না হলে শিক্ষকতা করা চলে না। কারণ ছাত্রগণ গুরুর হস্তলিপিকেই আদর্শ জ্ঞান করে, সেইরূপ এই শিক্ষক চেষ্টা করে যতটা সম্ভব তাদের শুদ্ধ এবং মার্জিত লেখা শেখাবার। দরখাস্তখানি হুজুর পড়িতেছিলেন। প্রথমেই যতীন আরম্ভ করিয়াছে, মহামহিম মহিমার নত মানব, জ্ঞান গুণ প্রভৃতি অশেষ সদ্গুণ, সমলঙ্কৃত প্রজাপালক, ভূস্বামী প্রবর, শ্রীযুক্ত মহোদয়, অশেষ প্রবল প্রতাপেষু। তাহার পর দীর্ঘ 3 পৃষ্ঠা ধরিয়া গ্রামের পাঠশালাটির দুরবস্থা বর্ণনা করিয়া হুজুরের করুণা দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। জমিদার প্রশ্ন করিলেন, সরকারি সাহায্য কত করে পান? 1 কদর্পকও নয় হুজুর। কেন? আমি যে জ্যেষ্ঠ তাত পত্নী পাদ নই হুজুর। জমিদার বিস্মিত হইলেন। যতীন সবিনয়ে বলিলেন, ধৃষ্টতা মার্জনা করবেন অধীনের। এই বাক্যটি আমি প্রয়োগ করতে বাধ্য হয়েছি। এই যে গুরু ট্রেনিংকে যা বলা হয়ে থাকে, মানে GOT, রহস্য করে আমরা বলি জ্যাঠা বা জ্যেষ্ঠ তাত পত্নী। জমিদার হাসিয়া বলিলেন, বুঝেছি, আচ্ছা, আমি বরং সেই জন্য চেষ্টা করব। যতীন বলিল, হুজুর, আক্ষেপের বিষয় আর কত নিবেদন করব। আমার পাঠশালার ছাত্রকে বৃত্তি পরীক্ষা দিতেও অনুমতি দেওয়া হয় না। আবার শিক্ষকতার কৃতিত্ব দেখাতে পেলাম না। নতুবা আমি অহংকার সহকারে বলতে পারি, আমার ছাত্র প্রত্যেকবারই বৃত্তি পরীক্ষাতে কৃতকার্য হতো। এবং সেই জন্যই আমি যাদের শিক্ষিত করি তুলি, তাদেরকেই গ্রহণ করে অবশেষে এই লোকপাড়ার বিদ্যালয়গুলি বৃত্তি পরীক্ষার সুনাম অর্জন করে থাকে। বর্তমান বৎসরে মণিরাম নামক একটি বালক আছে হুজুর। তাকে হীরকখণ্ড বলা চলে, কিন্তু কোনোরূপ অনুমতি পাই নাই হুজুর। নন্দীটা উনুনে আগুন দিয়াছিল, সে বাধা দিয়া রাখিল। কাঠগুলো পুড়ে যে হদ্দ হয়ে গেল ও মশাই। যতীন ব্যস্ত হইয়া বলিল, এই যে আমিও আগমন করছি। তুমি হরিদ্রা, লঙ্কা, আদ্রক প্রভৃতি মশলাগুলি বন্টনের ব্যবস্থা করো দেখি। রান্নাঘরের দাওয়া হইতে গোমস্তা বলিল, বন্টনের ব্যবস্থা হয়েছে, এখন আপনি আগমন করুন দেখি। হুজুর তো এখন রইলেন, সে পরে ওসব ব্যবস্থা করা যাবে। যতীন রান্নাঘরে আসিতেই নন্দী বলিল, এই তুমি কিন্তু আচ্ছা বকতে পারবে মশাই। হ্যাঁ, বকে বকে মানুষের কানের পোকা বার করে ফেলাও। সেই কখন থেকে বকতে শুরু করেছো বলো দেখি বাবু। যতীন চোখ মুছিয়া বলিল, তুমি কি বুঝবে বৎস? কথিত আছে, মহতের কর্ম মহতে জানে, মহতের টান মহতে টানে। তোমার অবশ্য অপরাধ কি? জমিদারটিকে যতীনের বড়
ভালো লাগিয়াছে। গোমস্তা, নন্দী, বাবুর চাপরাশি সকলেই যতীনকে শাসন করে, কিন্তু বাবুর ব্যবহার বড় মিষ্ট, কখনও কটু কথা বলেন না। গোমস্তা, নন্দী, চাপরাশির ব্যবহারে যতীন দুঃখিত নয়, সে মনে মনে তাহাদের করুণা করে। একান্ত নির্জনে সে আপন মনেই দীর্ঘশ্বাস ফেলিয়া বলে, অজ্ঞতার মতো দুষ্টবাজি আর কোনো সংসারে নেই। প্রত্যহ প্রভাতে সে একটি করিয়া সমস্যা আনিয়া জমিদার বাবুর নিকট উপস্থিত করে। করজোড়ে দাঁড়াইয়া বলে, হুজুর, অভয় দিলে অধীন একটা নিবেদন করতে পারে। বাবুর হাসির মধ্যেই অভয় লুকিয়ে থাকে। যতীন বলে, একটি সমস্যার সমাধান করে দিতে হবে হুজুরকে। হুজুর, এই সংসারের মধ্যে একদা অদৃষ্ট ও পুরুষকারের মধ্যে বিবাদ হয়েছিল। অদৃষ্ট বলে, আমিই শ্রেষ্ঠ, আমিই বলবান। পুরুষকার বলে, ভুল, আমিই শ্রেষ্ঠ, আমিই বলবান। এইটুকুই অবগত আছি, মীমাংসার সংবাদ আমি জানি না। মীমাংসা হুজুরকে করে দিতে হবে। বাবু শিক্ষিত ব্যক্তি, তিনি বলিলেন, মীমাংসা এখনও হয়নি পণ্ডিত মশাই, বিবাদ এখনও চলছে, কাজেই মীমাংসার খবর কেমন করে দেব আপনাকে? বাবুর উত্তরে যতীনের চমক ভাঙিয়া যায়। সে মাথা চুলকাইতে চুলকাইতে ফিরিয়া আসে, কথাটি ভাবিতে ভাবিতে, কিন্তু ভাবিয়াও বুঝিতে পারে না। তবুও কথাটা তাকে ভাবায়। সে মনে মনে কথাগুলো মুখস্থ করিয়া ফেলে। ভাবিয়া চিন্তিয়া খবর শব্দটির পরিবর্তে সংবাদ শব্দটি বসাইয়া শুদ্ধ করিয়াও লয়। সেদিন আসিয়া প্রশ্ন করিল, হুজুর, জ্ঞান শ্রেষ্ঠ অথবা ভক্তি শ্রেষ্ঠ? বাবু বলিলেন, ও দুটোই হলো আম আর আটির মতো। বুঝলেন পণ্ডিত মশাই, আম খেলেই যেমন আটি পাওয়া যায়, জ্ঞান এলেই তেমনি ভক্তি আসে। অবশ্য ভুয়ো আটিওয়ালা আমও আছে, সেটা ওই আমের শ্বাস শুকিয়ে যায় বলেই। সে আপনার আখড়ায়, সেটা আপনার অখাদ্য। পণ্ডিতের তাক লাগিয়া যায়। সে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতেছিল, অকস্মাৎ এই রন্ধনশালা হইতে গোমস্তার তীব্র কণ্ঠস্বরে সচকিত হয়ে ওঠে এবং তাড়াতাড়ি চলিয়া যায়। গোমস্তা তাহাকে দেখিবা মাত্র বলে, ব্যাপার কি আপনার বলুন তো? পণ্ডিত সভয়ে বলিল, কি আজ্ঞে? এই পরশু দোকান থেকে 7 দিনের জিনিসপত্র আনিয়ে দিয়েছি। 1 সের ঘি এসেছে, এর মধ্যে আজ ঘি নাই। জিনিসপত্রের সব ফুরিয়ে গেল কি করে? ও বেলায় আর চলবে না, এর মানে কি? যতীন হাত জোর করিয়া বলিল, আগে আমি বেশ অনুধাবন করতে অপারগ হইতেছি, কীরূপে অর্থ ব্যক্ত করিব বলুন? গোমস্তা অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, ওসব ব্যক্ত ম্যাক্ত ছাড়ুন মশাই, সাদা কথায় উত্তর দিন। ওদিকে কাছারি হইতে বাবু ডাকিলেন, রাধাচরণ। গোমস্তা কথা অসমাপ্ত রাখিয়া তাড়াতাড়ি বাবুর কাছে আসিয়া দাঁড়াইল। বাবু বলিলেন, বকাবকি কিসের হচ্ছে? কী হলো? আগে মহা বিপদ, জিনিসপত্র সব চুরি যাচ্ছে। চুরি যাচ্ছে মানে? কি চুরি গেল? আগে পরশু দোকান থেকে হিসেব করে 7 দিনের মতো জিনিসপত্র আনিয়েছি। ঘি আনিয়েছি, এসব আরও সব জিনিসপত্র এসছে, কিন্তু ঘি 6 টাকখানেক মাত্র পড়ে আছে। ও বেলায় রান্না হবে কি করে? যতীনও পিছন পিছন আড়ালে আসিয়া দাঁড়াইয়াছিল। সে সম্মুখে আসিয়া বলিল, হুজুর, তস্কর যে কে অনুসন্ধান করে দেখা যাক। আমি অদ্য হইতে কাছারি ত্যাগের সময় বস্ত্র অঙ্গ উত্তম রূপে পরীক্ষা করিয়া তবে যাব হুজুর। বাবু বলিলেন, না না, আপনি যান, আপনি আপনার কাজ করুন, আপনি আপনার কাজ করুন গিয়ে। ধমক দিয়ে গোমস্তাকে বলিলেন, যান না মশাই। বাবু যেতে বললেন। যতীন চলিয়া গেল।
গোমস্তা বলিল, হয় ও নয় ওই নগদি ব্যাটার কাজ। বাবু বলিলেন, বেশ তো, জিনিসপত্র একটু সাবধান করে রেখো, তুমি একটু নজর রাখো, তাহলেই আর চুরি যাবে না, আর ও নিয়ে বেশি কেলেঙ্কারি করো না। গোমস্তা আপন মনেই বকবক করতে করতে চলে গেল। কিছুক্ষণ পর বাবু বাহিরে আসিলে যতীন ম্লান মুখে নির্বাক হইয়া বসিয়া আছে। কত গভীর চিন্তায় সে যেন মগ্ন। তিনি বুঝিলেন কথাটা বেচারাকে বড়ই বাজিয়াছে। তাহারও মনটা বেদনায় টনটন করে উঠিল। তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্যই বললেন, পণ্ডিত মশাই, একদিন আপনার পাঠশালা দেখব আমি। পণ্ডিত তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া, কি সৌভাগ্য, আমার সে কি অদৃষ্টে আছে? বাবু বলিলেন, ও কথা কেন বলছেন, নিশ্চয়ই যাব আমি। একটুখানি স্তব্ধ থাকিয়া যতীন বলিল, হুজুর, সেদিন ব্যক্ত করলেন অদৃষ্ট আর পুরস্কারের মধ্যে দ্বন্দ্বের আজও অবসান হয় নাই, কিন্তু আমার মনে হয় হয়েছে। অদৃষ্টই শ্রেষ্ঠ, সেই বলবান। বাবু যতীনের এই আকস্মিক উক্তির হেতু বুঝিয়াছিল, তাই একান্ত আন্তরিকতাপূর্ণ কণ্ঠস্বরে বলিলেন, না না না, কিচ্ছু মনে করবেন না আপনি। ওসব লোকের বিষয় আশয় ঘেটে ঘেটে না মনটা একেবারে ঘাঁটা পড়ে গেছে। সংসারে আর পাপ ছাড়া কিছু চোখে পড়ে না। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। যতীনের চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িল। বাবুও আর সেখানে দাঁড়াইলেন না, পাছে যতীনের উচ্ছ্বাস প্রবলতর হইয়া পড়ে। সেই ভয়ে তিনি ঘরে আসিয়া বসিলেন। মিনিট 10 পরে যতীন আসিয়া বাবুর সম্মুখে দাঁড়াইল। হুজুর, বলুন। যতীন হাত জোর করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। বাবু দেখিলেন তাহার ঠোঁট দুটো থরথর করে কাঁপিতেছে। তিনি গভীর সহৃদয়তার সঙ্গে বললেন, কি বলছেন বলুন। যতীন ঝরঝর করে কাঁদিয়া কাঁদিতে তাহার পা দুটো জড়াইয়া ধরিয়া বলিল, হুজুর, আমি অপরাধী, আমিই তস্কর, ঘৃত মশল্লা আমি অপহরণ করেছি হুজুর। বাবু নির্বাক হইয়া যতীনের দিকে চাহিয়া রইলেন। যতীন ভেউ ভেউ করে কাঁদিতেছিল। বাবু সস্নেহে তার মাথায় হাত বুলাইয়া বলিলেন, আপনার বড় অভাব না? যতীন বলিল, হুজুরের আশীর্বাদে অধীনের অভাব নাই হুজুর, তবে এই বালকটির জন্য দরজার বাইরে শীর্ণকায় মণিরামকে দাঁড় করাইয়া রাখিয়াছে। তাকে সম্মুখে আনিয়া বলিলেন, হুজুর, বড়ই মেধাবী ছাত্র এটি, কিন্তু সংসারে বড়ই অভাব, আমাকে কিছু কিছু করে সাহায্য করতে হয়, নতুবা উদরের দায়ে বালকটির পড়া পরিত্যাগ করিতে হইবে, আর ওই গোচারণের চাকরি গ্রহণ করিতে হইবে। বাবুর বিস্ময়ের অবধি ছিল না। যতীনের আবেগ তখনও নিঃশেষিত হয় নাই। সে বলিল, তাই হুজুর, আপনার দরবার হতে কিছু মশল্লা ঘৃত একে প্রদান করেছি। ওই ঘি সেবন করতে দিয়েছি। মেধাবী ছাত্র, ঘৃতে মেধা বৃত্তি হয় হুজুর। ওকে এবার আমি বৃত্তি পরীক্ষায় যেমন করে হোক দেয়াব। আমার ছাত্র নিয়ে এই লোকপাড়ার শিক্ষকেরা সুনাম অর্জন করবে, আর আমাকে বলে কাক পণ্ডিত। হুজুর, আমি শিক্ষকতা করি, আর তারা অবশেষে তাকে গ্রহণ করে তার কৃতিত্ব গ্রহণ করে। আবার সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ছেলেটিও ইতিমধ্যে প্রণাম করিয়া বড় বড় চোখ দুটো মেলিয়া করজোড়ে বাবুর সম্মুখে দাঁড়াইয়াছিল। বহুক্ষণ পরে বাবু বলিলেন, আচ্ছা পণ্ডিত, আমি এখন থেকে 5 টাকা করে সাহায্য করব, বুঝলেন? যতীন করজোড়ে প্রশ্ন করলেন, আমার পাঠশালা কবে পরিদর্শন করবেন হুজুর? আমি পত্রপুষ্প দিয়ে সমস্ত সুসজ্জিত করিব। হুজুর, আপনি যে ভূস্বামী, রাজা, দেবতার অংশ,
যতীনের উচ্ছ্বাস আরও বাড়িত কিনা সন্দেহ, কিন্তু নন্দীটার চিৎকারে, এই যে ডালটা যে পুড়ে গেল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, সত্যই পোড়াগন্ধ উঠিয়াছিল। যতীন ত্রস্ত পদে রন্ধনশালার দিকে চলিয়া গেল। নমস্কার।